পালিয়ে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না। তোলাবাজি মামলায় পুরী থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ওই একই দিনে আর এক দাপুটে তৃণমূল নেতা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকেও গ্রেফতার করল পুলিশ। এদিকে আবার তৃণমূলের সব্যসাচী দপ্তর লকার থেকে বিপুল সোনা বাজেয়াপ্ত করেছে পুলিশ। নাম না করে এই দিনই জাহাঙ্গীর বাহিনীর উদ্দেশ্যে প্রশাসনকে কঠোর বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতে দুটো ছবি পাশাপাশি আপনাদের রাখবো। একদিকে হচ্ছে ফুলবাগানে নিজের বাড়ি থেকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে কোচবিহার জেলা পুলিশ গ্রেফতার করছে, এবং অন্যদিকে ওই একই দিনে পুরী থেকে গ্রেফতার করা হচ্ছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। প্রতারণা, তোলাবাজি সহ একগুচ্ছ অভিযোগ রয়েছে এই দুই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধেই। আপনার এগেইনস্টে চিটিং এর কমপ্লেইন বলছে। সুজিত বসু, দিলীপ মণ্ডল, উজ্জ্বল বিশ্বাসের পর উদয়ন গুহ। রাজ্যে পালাবদলের পর গ্রেফতার হলেন আরও এক তৃণমূল জমানার মন্ত্রী। পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। পুলিশ সূত্রে দাবি, প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেফতার করে কোচবিহার পুলিশের টিম। প্রথমে তাকে নিয়ে আসা হয় ফুলবাগান থানায়। সেখান থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ককে নিয়ে কাকুরগাছি, কাদাপাড়ার পর বেলেঘাটা সহ একাধিক জায়গায় ঘুরিয়ে বাঙুরের একটি আবাসনে নিয়ে আসা হয়। বাঙুরের একটা আবাসনে নিয়ে আসা হয়েছে। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। বাঙুরের এই যে গাড়ি রয়েছে, আমি প্রবীর সামন্তকে বলবো গাড়ির মধ্যে উদয়নদা কিছু বলবেন। আপনার এগেইনস্টে চিটিং এর কমপ্লেইন বলছে। পুলিশ সূত্রে দাবি, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আবাস যোজনায় ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা শিশু মঙ্গল সমিতির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দিনহাটা শিশু মঙ্গল সমিতি, যেই সমিতির নাম করে উদয়ন গুহ দিনহাটা মহকুমা হাসপাতালে সেখানে শিশুদের জন্য একটি বিশেষ চিকিৎসা ব্যবস্থা চালু করার জন্য সেই টাকা তোলে, এবং ব্যবসায়ীদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়। কিন্তু সেই কাজে সেই টাকা ব্যবহার না করে সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং মানুষকে প্রতারণা করেন। দিনহাটার সব ব্যবসায়ী, সব চাকরিন্দার, সব শিক্ষকদের কাছ থেকে হাজার হাজার টাকা করে তোলা হয়। যারা বড় মাপের ব্যবসায়ী আছে তাদের কাছে কোটি কোটি টাকাও তোলা হয়। 30 থেকে 35 কোটি টাকা তোলা হয়েছে, তার 5% কাজ হয়নি। এর আগে 2021 সালে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির দেওয়া কুখ্যাত দুষ্কৃতী তালিকায় ছিল উদয়ন গুহর নাম। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। আইনে যা হবে তাই হবে, তবে জেনারেলি তো এই নতুন সরকার ভিন্ডিকটিভ হয়েছে, প্রতিশোধমূলক মনোভাব নিয়ে চলছে, তার মধ্যেই উদয়ন গুহ করেছে। এদিকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক গ্রেফতার হতে উচ্ছ্বাসের ছবি দেখা গেছে কোচবিহারে। মিষ্টি খেয়ে আবির খেললেন বিজেপির কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন দিনহাটার বিজেপি বিধায়কও। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। একেবারে কলকাতা থেকে সোজা কোচবিহার তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তার মাঝে কৃষ্ণনগরের এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এইটা একটা রেস্টুরেন্টে বসে তিনি তখন খাওয়া দাওয়া করছেন। কিন্তু আমি যে প্রশ্নটা নিয়ে একেবারে সরাসরি সায়ন্তন বসুর কাছে আসবো, যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, মূল মামলা হচ্ছে 2021 সালের। মানে সায়ন্তনদা 5 বছর এই অভিযোগকারী অভিযোগ পর্যন্ত করতে পারেননি। এমনকি অভিযোগ যখন করতে গেছিলেন, তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তুলে নিয়ে গিয়ে তাকে হুমকি পর্যন্ত দিয়েছিল বলে অভিযোগ। এরকম একজন সামনে আজকে আসতে পেরেছেন, এরকম কতজন শয়ে শয়ে আছে আমরা কেউ জানি না। এতটা তার দাপট ছিল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। আপনারা যে ছবিটা দেখালেন, ওই ছবিটা থেকে সেই অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার হওয়ার দৃশ্যটা মনে পড়ছে। যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল দুর্গাপুরে, কেন্দ্রীয় এজেন্সি করেছিল, ইডি করেছিল, তখন সত্যিকারভাবে ঠিক খাওয়া দাওয়া করাচ্ছিল পুলিশ। দুবরাজপুর থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছিল। তাহলে তো দুবরাজপুর থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছিল, দৃশ্যটা একই রকম। যাই হোক, দেখুন 21 সালে তো কুচবিহারে খুব ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। নির্বাচনের পরবর্তী সময় বা ফল প্রকাশের পরবর্তী সময় দিনহাটাতেই প্রচুর মানুষের প্রাণপণ, বিজেপি কর্মীর প্রাণ গেছে। মহিলাদের উপর সর্বোচ্চ চূড়ান্ত অত্যাচার করা হয়েছে, বাড়িঘর ভেঙেছে। উদয়নবাবু তার দায় তো এড়াতে পারেন না।
ওনার বারবার একই বক্তব্য, ওখানে তার বিভিন্ন কার্যকলাপ, তার জন্য এটা হবারই ছিল। এবং একাধিক মামলা তার বিরুদ্ধে আছে। অনেকে জানেন কি না জানি না, ওনার পিতা কমল গুহ যখন রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন তখন বীজ কেলেঙ্কারি হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে। সেই বীজ কেলেঙ্কারির অন্যতম কথিত অভিযোগ হচ্ছেন উদয়ন গুহ। না বামফ্রন্ট সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, না তৃণমূল সরকার ব্যবস্থা নিতে পেরেছে, কারণ উনি তৃণমূলে যোগদান করে গেছেন। উনি তো মূলত বামফ্রন্টের সঙ্গে বা ফরওয়ার্ড ব্লকের সঙ্গে ছিলেন। 11 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে উনি তৃণমূলে শিফট করে যান। সেই বীজ কেলেঙ্কারির কোনো তদন্ত আজও হয়নি। আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি রাখব যে এই বীজ কেলেঙ্কারি তদন্তটা হোক এবার। যে ব্যাপক দুর্নীতি সেই সময় হয়েছিল। উদয়ন গুহর বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, একাধিক অভিযোগ আছে। এই নির্বাচনের সময়ও সে যেরকম আচরণ করেছে, তার যে একেবারে লোককে একেবারে ইনস্টিগেট করা তৃণমূল কর্মীদের হিংসার জন্য, এবং কোথাও কোথাও হিংসাকে নেতৃত্ব দেওয়া, তার জন্য ব্যবস্থা যাওয়ার হয়। আইন আইনের পথে চলবে। আমি বলছি এটাই তো প্রত্যাশিত যে আইন আইনের পথে এবং চলবে। এরা- প্রশ্নটা এরা হচ্ছে এত- গত 15 বছরে সেই কাজটা কেন দেখা যায়নি? এক হচ্ছে, আমি দর্শকদের মনে করাবো যে মানস ভূঁইয়ার বিরুদ্ধে যখন একটা সরাসরি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল, তখন তো এই প্রশ্নটা সামনে এসেছিল যে তৃণমূল কংগ্রেসে আসার পর একেবারে তার বিরুদ্ধে কার্যত ইমিউনিটি তিনি পেয়ে গেছিলেন। এই একই অভিযোগ কিন্তু উদয়ন গুহর ক্ষেত্রেও উঠেছিল। শুধু তাই নয় অর্ণবদা, মূল বিষয় হচ্ছে উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ করবেন এই সাহস তো তখন কেউ সঞ্চয় করতে পারেননি। আর পুলিশ তখন কি ব্যবস্থা নেবে 15 বছরের তৃণমূল কংগ্রেসের আমলে, যে কারণে উদয়ন গুহ একেবারে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছেন এতটা বছর। একদমই দেখুন, শরীরের কোনো একটা অংশে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে ক্যান্সারটা প্রথমেই রিমুভ করা দরকার। সেটা হয় চিকিৎসা করে অথবা অ্যাম্পুট করে, সেটা প্রথমেই ওটা আটকে দেওয়া দরকার। ওটা শরীরে ক্যান্সার না, সেটা তো ছড়াবেই। মানে আমি বলছি যে যদি ওপর থেকে এই নিয়ন্ত্রণটা না থাকে, যদি দুর্নীতিটা করতে দেওয়া হয় এবং সেটা যদি আস্তে আস্তে ছড়াতে থাকে, তাহলে তো সমস্ত স্তরে এই জিনিসটা আস্তে আস্তে করে ছড়িয়ে পড়বে। এবং যে ক্ষেত্রে যে শুধুমাত্র দুর্নীতির অভিযোগ না, এক্ষেত্রে গাজোয়ারি, বল প্রয়োগ, ভীতি প্রদর্শন, এগুলো সমস্তই মানে উদয়ন গুহর ক্ষেত্রে এসছে। আবার সায়ন্তনদা বলছেন যে বামফ্রন্ট সরকারের আমলে নাকি বীজ কেলেঙ্কারি, সেই বীজ কেলেঙ্কারির সঙ্গে নাকি ইনি যুক্ত ছিলেন। তার মানে এটা একটা কোনো একটা টানা পরম্পরা চলছে যে এই ধরনের দুর্নীতিগুলো ঘটছে। এটাই মানে এই আমি বলছি এই ক্যান্সারকে ছড়িয়ে পড়তে দেওয়া হয়েছে, এটা একটা দিক শুভ্র, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা দিক হচ্ছে, আমি যেটা মানে আগের দিনও বলেছি আপনার কাছে, সেটা হচ্ছে যে দেখুন, যে লোকটি রাজনীতি করতে আসছে তার তো নিজের কোথাও একটা সংযম, তার তো নিজেকে কোথাও রেস্ট্রেন করা যে আমি এই কাজগুলো করব না, এটাও তো তার তরফ থেকে তো কোনো একটা জায়গায় প্রত্যাশিত। আপনি যদি জনপ্রতিনিধি হন, তাহলে মানুষের কাজ আপনি করবেন এবং যথাসম্ভব মানুষের পাশে এসে দাঁড়াবেন, আপনি মানুষের উপর বল প্রয়োগ করবেন না। এইটাই তো নৈতিকতা, রাজনীতির নৈতিকতা। সেই নৈতিকতাকে আপনি মানছেন না, তখন তো এই সমস্যাটা কথা হবেই। যদি বলে সেইটা, আমি বলছি সেইটা হতে সবথেকে বেশি হাস্যকর বিষয়। তার কারণ এই উদয়ন গুহর বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ, হুমকি ভাষণ থেকে শুরু করে বিজেপি কর্মীদের ঘরছাড়া করে দেওয়া থেকে শুরু করে, দর্শকদের মনে থাকবে যে 2021 সালে যখন এই জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে দিয়েছিল, নোটোরিয়াস ক্রিমিনাল বলে যাদের নাম ছিল তাদের মধ্যে একজন হচ্ছে এই উদয়ন গুহ। আমি দ্রুত এখানে অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তার কাছে আসবো। তার আগে আজকে এই গ্রেফতারি নিয়ে উদয়ন গুহ কি বলেছেন একবার দেখাবো। আপনাকে অ্যারেস্ট করলো কেন? আপনাকে অ্যারেস্ট করলো কেন? মামলা দিয়েছে আপনার বিরুদ্ধে উদয়ন দা। ঠিক বাটি। তারপরেও কেন অ্যারেস্ট করলো আপনাকে? যারা করেছে তারা বলছে। আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাকে দিনহাটা। এই হচ্ছে সেই উদয়ন গুহ। আমি দ্রুত অরিন্দম আচার্য। দেখুন, আমরা কিছু ডাকাতকে রিহ্যাবিলিটেট করেছিলাম। সেই সময় রামকৃষ্ণ মিশনে মহারাজ বলেছিলেন যে অরিন্দম, মূল স্রোতে যে ফেরাচ্ছ, মূল স্রোতেই তো আরও বড় ডাকাত রয়েছে, খুনি রয়েছে, এরা হচ্ছে সেই খুনি। কেন আমি আপনাকে এই কথাটা বলছি? আজকে সায়ন্তনবাবু আপনি বললেন বিজে কেলেঙ্কারি। আমি কোচবিহারে চাকরি করেছি, আমি দিনহাটা থানা বড়বাবু ছিলাম। আপনাকে আজকে বলে দিচ্ছি 2008 সালে যেই দিনহাটায় এসডি অফিস যে আক্রান্ত হয়েছিল, 3টে ব্যারিকেডকে আজকে ভেঙে যে বেরিয়ে গেছিল আন্ডার দ্য লিডারশিপ অফ দ্যাট ক্রিমিনাল উদয়ন। আমি ক্রিমিনাল কথাটা বলছি কেন, আজকে 5 জন গুলিতে মারা গেছিল তার ইনভেস্টিগেশনের জন্য। আপনাকে আবার আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আজকে 2025 সালে 5 অগাস্ট বিরোধী দলনেতা মিস্টার শুভেন্দু অধিকারী যখন নাকি অ্যাজ পার দ্য ডাইরেকশন অ্যান্ড অর্ডার অফ হাইকোর্ট গিয়েছিলেন, আপনাদের বোধহয় মনে আছে, সেইখানে কোচবিহারে যাওয়ার সময় খাগড়াবাড়িতে যে অ্যাটাকটা হয়েছিল, সেই অ্যাটাকটা দেয়ার ইজ এভরি পসিবিলিটি টু লস হিজ লাইফ। তার মৃত্যু অবধারিত ছিল, আজকে মুখ্যমন্ত্রী হয়েছে। সেকেন্ড আপনাকে বলছি, 2021 সালে যে আজকে শীতলকুচিতে ঘটনা হয়েছে, আপনারা বলছেন দুর্নীতি, ওর এগেনস্টে অ্যাবেটমেন্ট ফর কমিটিং মার্ডার এবং কনস্পিরেসি মার্ডার কাজ চার্জ করা উচিত।
আজকে একই প্রযুক্তি, একই পুলিশ অফিসার কিভাবে চতুর্দিক থেকে ধরছে দেখুন। আর সেই সময় চুপ বসে পড়েছিল তারা। আজকে যে সমাজের আজকে দুষ্কৃতকারীদের, আজকে আমি বারবার বলছি, এই উদয়ন গুহ শুধু আমি আজকে আপনাদের এবিপি আনন্দের থ্রু দিয়ে বলছি, আমি জানি না ইনভেস্টিগেশন অফিসার জানবেন কিনা, রুবি হসপিটালের পিছনে 27 তলার উপর একটা বিশাল একেবারে হ্যাঁ, আমি একদম, আপনি প্রসঙ্গ তুলেছেন রুবি হসপিটালের প্রসঙ্গ। এই রুবি হসপিটালে একেবারে প্রায় 600টার মতন দোকান দেওয়ার জন্য প্রায় কয়েক কোটি টাকা তোলাবাজির অভিযোগে আজকে পুরী থেকে গ্রেফতার করা হয়েছে সুশান্ত ঘোষকে। আমি এইটা নিয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। কিন্তু তার আগে সুশান্ত ঘোষ, যিনি কার্যত পলাতক ছিলেন, যাকে পুলিশ, কলকাতা পুলিশের এসটিএফ পুরী থেকে একটি গোপন ডেরা থেকে গ্রেফতার করেছে, কিন্তু এইটা ময়ূক আমাদের জানাও কি অভিযোগ, এই সুশান্ত ঘোষের হদিশ কিভাবে পেল পুলিশ? যান্ত্রিক গোলযোগের কারণে ময়ূখের কথা স্পষ্টভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যে অভিযোগ আনন্দপুর থানায় ছিল সেই অভিযোগের ভিত্তিতে পলাতক থাকার পর আজকে তাকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। ময়ূখ, দেখো, কিছুদিন আগে গায়ত্রী দেবী হকার কর্নার, সেখান থেকে আনন্দপুর থানা একটা লিখিত অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগে বলা হয় যে এই রুবির মোড় থেকে আরভানা পর্যন্ত যে রাস্তা রয়েছে সেখানে 300 স্টল ছিল, সেই 300 স্টলের পর আরও 600 স্টল বসানো হয়েছে এবং এই প্রত্যেকটা স্টল থেকে, যে 600টা স্টল বসানো হয়েছে, প্রত্যেক স্টল থেকে 3 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। এই 3 লক্ষ টাকা কালেকশন হয়েছে এবং সেগুলো সুশান্ত ঘোষের ড্রাইভার, তিনি কালেকশন করেছেন। সেই টাকাগুলো পরে সুশান্ত ঘোষের অ্যাকাউন্টে গিয়ে তার কাছে জমা হয়েছে। ফলত এই 600 দোকানের কাছ থেকে 3 লক্ষ টাকা করে তোলা হয়েছে। শুধু তাই নয়, শুভ্রজিৎ, অনেকের দোকান বড় ছিল, তারা দাবি করেছিলেন আমাদের ছোট দোকান দেওয়া হচ্ছে, তখন তাদের বলা হয় যে আপনারা আরও 3 লক্ষ টাকা দিন, অর্থাৎ 3 লক্ষ টাকার জন্য একটা স্টল পাবেন, আরও বড় জায়গা যেটা আপনার ছিল সেটা পুনরুদ্ধার করার জন্য আরও 3 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। এইরকমই হিউজ অ্যামাউন্টের তোলাবাজির অভিযোগ কিন্তু রয়েছে এই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। ড্রাইভার গত 5 তারিখ সুজিত চৌধুরী বাংলা উড়িষ্যা বর্ডার থেকে অ্যারেস্ট হয়, তারপরেই পলাতক ছিলেন সুশান্ত। কলকাতা পুলিশের এসটিএফ অবশেষে তাকে জালে নিয়েছে। একেবারে আমি একটা হিসেব করছিলাম, এই যে ধরুন 600টা যদি দোকান দেওয়ার জন্য প্রতিজনের কাছ থেকে 3 লক্ষ টাকা করে নেওয়া হয়, অঙ্কটা দাঁড়ায় 18 কোটি। বিশ্বনাথ দা, শুধু এই রুবিতে যে একেবারে বেআইনিভাবে টাকা তোলা হয়েছে, তোলাবাজি হয়েছে, অঙ্কটা হয়েছে 18 কোটি শুধু এক জায়গায়। কার্যত বলতে গেলে লুটে পুটে খাওয়া হয়েছে। আমি বলছি একেবারে রাজ্য প্রশাসন, পুরসভা বা রাজ্য সরকার কিছুই জানতো না? এত তোলাবাজির অভিযোগ এতদিন পর্যন্ত না দল, না সরকার, না প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছিল এই সুশান্ত ঘোষদের বিরুদ্ধে? সুশান্ত ঘোষরাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা ছিল। সুশান্ত ঘোষদের মতন কাউন্সিলররাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা ছিল এবং তারা যে তোলাবাজি করতো তার 70-30 ভাগাভাগি হতো, কালীঘাটে যেত। ফলে আজকে এই সুশান্ত ঘোষের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, পূর্ব কলকাতার জলাভূমি বুঝে দিয়ে একটার পর একটা বেআইনি নির্মাণ করা, এই অঞ্চলে বিরোধী কোনো নেতারা মানে কোনো সভা করতে পারতো না, তাদেরকে মারধর করে বের করে দেওয়া হতো। এমনকি দেবশ্রী চৌধুরী, যিনি প্রার্থী হয়েছিলেন লোকসভার সময়, তার পর্যন্ত সভাতে বাধা দেওয়া এবং অত্যাচার করা, এই কাহিনী মানে এরা হলো এক একটা মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচারের প্রতীক। দেখো, যে উদয়ন গুহ নিয়ে কথা বলছিলেন, সেই উদয়ন গুহ 1,63,000 ভোটে জিতলেন, বিশ্ব রেকর্ড করলেন। মানে কোনো বুথে বাই ইলেকশন, কোনো বুথে বিরোধী এজেন্ট নেই, কোনো বুথে আমাদের ক্যামেরা বলছে যে কোনো বুথে ভোটের লাইন নেই। দিনের শেষে 90% ভোট কারা দিল এবং 1,63,000 ভোটে কিভাবে জিতলেন। পুরসভা নির্বাচন, 16টা ওয়ার্ড নিয়ে এই দিনহাটা পুরসভা, 16টা ওয়ার্ডের একটা ওয়ার্ডে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। যে 2-1জন নমিনেশন সাবমিট করেছিল তাদেরকে গান পয়েন্টে রেখে এবং তাদের প্রস্তাবকদেরকে তৃণমূল পার্টি অফিসে ডেকে এনে তাদেরকে বাধ্য করানো হলো উইথড্র করতে এবং এন্টার দিনহাটা পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেল। এই তোমার মনে রাখতে পারলে পিয়ালি দাস বিজেপির নেত্রী ছিলেন, তিনি কেন পার্টি করবেন, সেই জন্য পিয়ালি দাসের উপরে অত্যাচার করে তাকে ঘরছাড়া করা হলো। তার কিন্তু বাবা মৃত্যুর সময় পিয়ালি দাস একটু মুখ দেখতে এসেছিল বাবার, সে তখন আবার তার উপরে আক্রমণ করে তাকে মানে দিনহাটা ছাড়া করা হলো। দিনের পর দিন বিজেপি কর্মীদেরকে গাজার মামলা দেওয়া, মিথ্যে মামলা দিয়ে জেলে পাঠানো,
এমনকি আজকে যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়েছেন নিশীথ প্রামাণিক, তার প্রকাশ্যে বলছে যে তার দাড়ি উপড়ে দিবে, এমন ধরনের মানে হুমকি, প্রতিনিয়ত পা কেটে দিব, গাল ভেঙে দিব, মাথা ভেঙে দিব, এই ধরনের ওয়ার্ড তিনি মাইক পেলেই বলতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য একটা ব্যবস্থা নেননি, একটি কথাও বলেননি, প্রত্যেকটা হিংসা ছড়িয়েছে। এবং তুমি মনে রাখতে হবে যে এই মানুষটা তৃণমূল কংগ্রেসে গেল কেন? রতন বর্মন বলে একজন তৃণমূল কর্মী, রতন বর্মন বলে একজন তৃণমূল কর্মীর মার্ডারের সাথে সরাসরি যুক্ত। আমি বলছি একটা কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আমি দর্শকদের মনে করিয়ে দেবো, দুয়ারে প্রহার, কে বলেছিলেন দুয়ারে প্রহার? তারপরে কোনো ব্যবস্থা দল, সরকার, প্রশাসন কারোর বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেয়নি, যেটা পালা বদলের পর ভয় কাটছে এবং অভিযোগগুলো সামনে আসার পর প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আমি একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতিতে যেতে যেতে এই নিয়ে পুরমন্ত্রী কি বলছেন দেখব। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গ্রেফতার হয়েছেন। দিদি, আপনি পুরনগর উন্নয়ন মন্ত্রী, পরপর লিস্টে আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলররা অ্যারেস্ট হচ্ছেন, সুশান্ত ঘোষ তিনি অ্যারেস্ট হয়েছেন, কি বলবেন? যিনি হচ্ছেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দেখুন, তৃণমূলে যারা কাউন্সিলর তারা বেশিরভাগটাই হচ্ছে দুর্নীতি পরায়ণ, এবং এই এলাকায় যেখানে সুশান্ত ঘোষ মহাশয় থাকেন বা তার কাউন্সিলর, সেখানে কদিন আগেই আমরা বিভিন্ন বাড়ি, ইললিগাল বাড়ি ডেমলিশ করেছি, এবং সারা কলকাতা জুড়ে বিভিন্ন বিধায়ক, তাদের ছেলে, বিভিন্ন কাউন্সিলর তারা করে গেছে। সুতরাং বিভিন্ন টিএমসির বিধায়ক এবং কাউন্সিলর অ্যারেস্ট হচ্ছে, সেটা আইনের ব্যাপার। আমরা মানে তদন্ত হোক, এবং সেখানে যদি তিনি পেপার না দেখাতে পারেন তার দুর্নীতির যে কারণে হয়েছে, তাহলে তার গ্রেপ্তার হবে, শাস্তি হবে। গতকাল আপনাদের জাহাঙ্গীর বাহিনীর দাপট দেখিয়েছিলাম, যেভাবে ফলতা থানায় তারা হামলা চালানোর চেষ্টা করেছিল, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ডান্ডা উঁচিয়ে ঠান্ডা করে দিয়েছিল মুহূর্তের মধ্যে। আজকে মুখ্যমন্ত্রী ফলতায় গিয়ে স্পষ্ট নির্দেশ দিলেন প্রশাসনকে, ভিডিও যতজনকে দেখা যাচ্ছে একজনের বিরুদ্ধেও একজনও যেন বাড়িতে থাকতে না পারে, এবং আইনের কঠোরতম ধারায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দেখুন। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। একদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ফলতার জাহাঙ্গীর খানকে মুক্তির দাবিতে মঙ্গলবার তার স্ত্রীর নেতৃত্বে থানায় হামলা চালানো হয়, আর এরপর কেন্দ্রীয় বাহিনী তৎপর হতেই পুকুরে ঝাঁপ। সেই ঘটনায় এবার মামলা রুজু করল পুলিশ, গ্রেফতার করা হলো একাধিক ব্যক্তিকে। এফআইআর রুজু হলো জাহাঙ্গীর খানের স্ত্রীর বিরুদ্ধে। তার তো মানে সঙ্গভঙ্গ অনেক ছিল, এবার সেখান থেকে গিয়ে মানে কে মানে তাদেরকে মানে পরিচালনা করছে সেটা ধরা খুব মুশকিল। থানা ঘেরুয়া করার প্রোগ্রাম ছিল, যাতে করে জোর করে পাবলিকের চাপ করে কিছু একটা করা যায়, সেই চেষ্টা করেছিল। মঙ্গলবার সামনে এসেছিল দক্ষিণ 24 পরগনার ফলতার এই ছবি। অভিযোগ, একদা ত্রাস বলে পরিচিত জাহাঙ্গীর খানকে ছড়াতে তাঁর স্ত্রীর নেতৃত্বে হামলা হয় থানা। তবে সেই চেষ্টায় জল ঢেলে দেয় কেন্দ্র বাহিনী, জমায়েত ছত্রভঙ্গ করে দেয়। পালানোর পথ না পেয়ে শেষমেশ পুকুরে ঝাঁপ দিতে হয় জাহাঙ্গীর বাহিনীকে। পুলিশ সূত্রে দাবি, সোমবার থেকে জাহাঙ্গীর খানের স্ত্রী লোক জড়ো করছিলেন। পুলিশের কাছে খবর ছিল তারা জাহাঙ্গীর খানকে ছিনিয়ে নিতে এবং থানায় তাণ্ডব চালাতে পারে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ভিড় ফলতা থানার দিকে এগোতে শুরু করলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন শুরু করে। বুধবার সেই ফলতার জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে, কেউ যেন বাড়িতে না থাকে। ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোনো পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে।
এর আগে 8ই জুন ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানকে। এদিকে মঙ্গলবার তাঁকে ছড়াতে থানায় হামলার ঘটনায় বেআইনি জমায়েত, হামলা, ভাঙচুর, সরকারি কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ফলতা থানা। পার্থপ্রতিম ঘোষ ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। দুটো ছবি শুধু পাশাপাশি রাখুন। এই তৃণমূল কংগ্রেসের আমলে দক্ষিণ 24 পরগনা কার্যত বিরোধীদের বদ্ধভূমিতে পরিণত হয়েছিল। জেপি নাড্ডার কনভয়ে হামলা থেকে শুরু করে বারুইপুরে শুভেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কনভয়ে হামলার ঘটনা, একাধিক ঘটনায় জাহাঙ্গীর খানের নাম জড়ানো সত্ত্বেও কার্যত হাত গুটিয়ে বসেছিল পুলিশ। আর গতকাল দেখা গেছে এই পুলিশ যদি শক্ত হাতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে মুহূর্তের মধ্যে দুর্বৃত্তদের কিভাবে একদম ঠান্ডা করে দিতে পারে এবং তাদের ঠাঁই, প্রত্যেকের কার্যত ঠাঁই এক এক করে যাতে শ্রীঘরে হয়, তার নির্দেশ মুখ্যমন্ত্রী দিচ্ছেন। প্রদীপ চট্টোপাধ্যায়। দেখুন, আজকে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেটাই হচ্ছে কি একটা আইনের শাসনের কথা। তার কারণ হচ্ছে যে তিনি কিন্তু ডিজে বাজানোর কথা বলেননি, তিনি দলীয় কর্মীদের উস্কানি দেননি যে তাদেরকে দেখে নেওয়া। তিনি বলেছেন যে আইনের পথে গিয়ে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে, সেটাই হওয়া উচিত। ভাগ্যিস তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে এইবারের নির্বাচনে, না হলে এই ধরনের হুলিগানিজম আমাদের পশ্চিমবঙ্গে চলতে থাকতো, তোলাবাজি চলতে থাকতো, এই দুর্নীতি চলতে থাকতো এবং কেউ গ্রেপ্তার হতো না। আপনি একটু আগেই বললেন যে প্রত্যেকটা ঘটনার কিন্তু অনেকদিন আগে মামলা হয়েছে, মানে অভিযোগগুলো প্রায় 5 বছর আগেকার, থানা অবধি যাওয়ার সাহস পর্যন্ত হয়নি যাওয়া, এবং কেউ কিছু কাজ করেনি, ফলে এইগুলো আরও উত্তর বৃদ্ধি পেত। ভাগ্যিস পশ্চিমবঙ্গ মানুষকে ধন্যবাদ, পশ্চিমবঙ্গবাসীকে, যে তারা একটা পরিবর্তন এনেছেন। আমি বলছি যে আইনের অনুশাসন বা আইনের শাসনটা একটা গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের ভিতকে মজবুত করতে খুবই কার্যকরী ভূমিকা নেয়। এবং বর্তমান যে প্রশাসন, তারা গতকালকে যেভাবে আপনাদের এখানে আমরা দেখেছি ক্যামেরায়, যে কিভাবে প্রশাসন ঠিক ভূমিকা নিয়েছে, যে যারা মব এসেছে তাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে বিএনএস এর ধারা অনুযায়ী গ্রেপ্তার করা বা শাস্তি দেওয়া, এইটা দরকার। আজকে যে একের পর এক তৃণমূল কংগ্রেসের লোকজন গ্রেপ্তার হচ্ছে, উদয়ন গুহ, সুশান্ত ঘোষ এবং প্রত্যেকে, তারা আসলে কিন্তু নিজেদের কোনো সংস্কৃতি নেই। একটু আগে অর্ণবদা বলছিলেন যে ব্যক্তিগত রাজনীতিবিদদের কোনো মাপকাঠি হয় কি না। আসলে তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে তার গ্রহণযোগ্যতা হচ্ছে কত বেশি দুর্নীতি, কত বেশি টাকা তোলা, এই জায়গায়। আজকে এই জায়গায় পৌঁছে গেছে যে সুশান্ত ঘোষ তিনি কিন্তু নিজে তৃণমূল কংগ্রেস থেকে সরে এসে ভেবেছিলেন বেঁচে যাবেন, কিন্তু তা কিন্তু হলো না। ফলে আজকে পুরমন্ত্রীও এই কথা বলেছেন যে তৃণমূল কংগ্রেস কখনো কল্পনা, যে তৃণমূল কংগ্রেস কার্যত থানাগুলোকে নিজেদের পার্টি অফিস ভেবেছিল এত বছর ধরে, তারা কল্পনা করতে পারেনি যে পালা বদলের পর আইনের হাত এতটা লম্বা, যেখানে লুকিয়ে থাকো না কেন সেখান থেকে পর্যন্ত তাকে তুলে আনা হবে। এই পালা বদলের পর আইনের শাসন প্রতিষ্ঠার প্রকৃষ্ট উদাহরণ এক এক জায়গাতে দেখা যাচ্ছে। আমি বলছি মূল জায়গা এটা একেবারে জাহাঙ্গীর খান হতে পারে, বা এখনো পর্যন্ত যে 4 জন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বা এখনো পর্যন্ত কলকাতা পুরসভার 10 জন প্রাক্তন কাউন্সিলর, অর্ণবদা, প্রত্যেকের ক্ষেত্রে অভিযোগগুলো গড়পড়তা একই, কিছুই করেনি দল, সরকার বা প্রশাসন এতদিন। একদম এই যে ফলতার মুক্তি সূর্য, তো যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার মুক্তি সূর্য বলা হতো হচ্ছে ইন্দিরা গান্ধীকে, উনি হচ্ছেন ফলতার মুক্তি সূর্য। তো মুক্তি সূর্যকে ছাড়াতে মুক্তিবাহিনী নেমে পড়েছিল কালকে, কিন্তু মুক্তিবাহিনী বুঝতে পারেনি যে ধরনের কাজ তারা দীর্ঘদিন ধরে করে গিয়েছে এবং যে ধরনের বিরোধী শূন্য রাজনীতির চর্চা তারা দীর্ঘদিন ধরে করে গিয়েছে এবং সেটা করতে দেওয়া হয়েছে। তো অবশ্যই এটা অন্যায় হয়েছে, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না একটা গণতান্ত্রিক পরিসরে। তো সেই গণতান্ত্রিক পরিসরটাকে যদি অগণতান্ত্রিক পদ্ধতিতে একজনকে স্ন্যাচ করে নিয়ে আসতে চায়, তাহলে পুলিশ তাহলে আইনের শাসন সেখানে ফিরিয়ে আনবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, এবং সেই কাজটা ঘটেছে এখানে। এবং আমি বলবো যে মানে সত্যি যে এই যে অন্যায়গুলো এরকম দীর্ঘদিন ধরে হয়েছে, এই ধরনের লোকগুলো যেন কোনো রকমভাবে ছাড় না পায় বা এরা কোনো রকমভাবে জামা বদলে আবার একই রকমের অন্যায় না করতে পারে, এইটুকু যেন অন্তত প্রশাসন যেন এইটুকু করে, মানে সেটা যেন অ্যাসিওর করে, এবং সাধারণ মানুষ তাহলে অন্তত ন্যায়সঙ্গতভাবে গণতান্ত্রিক পরিসরে বেঁচে থাকতে পারবে এবং তারা তাদের নিজেদের কাজকর্ম করতে পারবে। এই ধরনের এই মুক্তিসূর্য হয়ে ওঠা, গণতন্ত্র এবং গণতন্ত্রের অধিকার প্রত্যেকে পাবেন, এটা তো কার্যত তৃণমূল আমলে সোনার পাথরবাটি হয়ে গেছিল। আমি এইখানে সায়ন্তন বসুর কাছে আসবো। আমি দুটো ঘটনার কথা আমি কেন বারবার বলছি যে দক্ষিণ 24 পরগনা কার্যত বিরোধীদের ক্ষেত্রে বদ্ধভূমি ছিল। এসআইআর পর্বের সময় সায়ন্তন, আপনারা মনে থাকবে যে নির্বাচনের পর্যবেক্ষক ছিলেন মুরুগান, তিনি পর্যন্ত রেহাই পাননি। এই দক্ষিণ 24 পরগনায় তার গাড়িতে পর্যন্ত হামলার ঘটনা ঘটেছিল। আপনারা যেটা দক্ষিণ 24 পরগনা বললেন, ডায়মন্ড মডেল যেটা আমাদের বাংলার যুবরাজ যিনি ছিলেন, তিনি সকাল বিকেল বলতেন। এমনকি বিজেপির
বলছি পালা বদলের পরেও কিন্তু ডায়মন্ড মডেলের নমুনা দেখা যাচ্ছে, মানে এই ডায়মন্ড মডেলকে সামনে রেখে ফলতা এইভাবে থানায় হামলার চেষ্টা। আচ্ছা আপনি আপনার সঙ্গে একটু সাপ্লিমেন্ট করে দিতে চাইছি, এই পরপর অভিযোগগুলো যখন আসছে, গতকাল আমরা দেখিয়েছি এই আমি জানি না এটাও পার্ট অফ ডায়মন্ড মডেল কিনা, একেবারে আস্ত মাটি চুরি করে সেখানে একটা বিরাট দিঘি পর্যন্ত তৈরি হয়ে গেছিল, একদম সরকারি সম্পত্তি লুটে পুটে খাওয়া হয়েছিল বছরের পর বছর ধরে। আমি জানি না এগুলোও পর্যন্ত ডায়মন্ড মডেল কিনা। এগুলো সবই পার্ট অফ ডায়মন্ড মডেল। এই যে ডায়মন্ড মডেলের একটা এক্সটেনশন রূপ হওয়ার চেষ্টা হয়েছিল, বুঝতে পারেনি, খেয়াল রাখেনি যে সরকারটা পরিবর্তন হয়ে গেছে। এবং আমি সব সময় বলেছি, আপনাদের চ্যানেল এসেও বলেছি, পুলিশকে যদি কাজ করতে দেওয়া হয়, এখানে অরিন্দমবাবু বসে আছেন, পুলিশকে যদি কাজ করতে দেওয়া হয়, পুলিশের এই ধরনের ক্রিমিনালদের সঙ্গে ডিল করতে বেশি সময় লাগে না। কিন্তু যত রাজ্যের ক্রিমিনাল, সে শওকত হোক, সে জাহাঙ্গীর হোক, সে আরাবুল হোক, সে ডাকাত সেলিম হোক, এদেরকে তৃণমূল কংগ্রেস নেতা বানিয়েছে, কাউকে এমএলএ বানিয়েছে, কাউকে পঞ্চায়েত সমিতির সভাপতি বানিয়েছে। একটি গ্রেপ্তার নিয়ে আজকে আলোচনা হচ্ছে না, সেটা হচ্ছে শাহানুর, এই টাকির শাহানুর। এই শাহানুরের গ্রেপ্তার সব থেকে গুরুত্বপূর্ণ গ্রেপ্তার। এই তিনটে গ্রেপ্তারের মধ্যে এই শাহানুর ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক আছে, এর সঙ্গে বাংলাদেশের জামাতের সম্পর্ক আছে। একদম বসিরহাট এলাকার হিন্দুদের ঘর দখল করা, তাদের জমির যে কাগজ বিএলআরও অফিসে, সেটাকে চেঞ্জ করে দেওয়া, এই শাহানুরের একটা সিন্ডিকেট সেখানে কাজ করে। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, পুলিশকে ধন্যবাদ জানাবো যে শাহানুরের মতো এত বড় একটা ক্রিমিনাল তাকে গ্রেপ্তার করেছেন। একেবারে আমি বলছি ছোট থেকে মেজো বড় সব নেতা কার্যত এইরকম একটা দুষ্কৃতি চক্রের মধ্যে জড়িয়ে রয়েছে। আমি শুধু এখানে দর্শকদের একবার দেখাতে চাইবো সব্যসাচী দত্তর প্রসঙ্গ, যে সব্যসাচী দত্ত তোলাবাজির নিঃসন্দেহে আরেকটা কিংপ্যান, আরেকটা তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন কিংপিন। আজকেও তাকে ডিম খেতে হয়েছে। ডিম থেরাপি তাকে উদ্দেশ্য করে কিভাবে, দেখুন এটা আজকের ছবি দেখছেন। অরিন্দম আচার্য, প্রথম কথা হচ্ছে কি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং সাধারণ মানুষের প্রাণ ভরা আশীর্বাদ পাচ্ছেন। সেফটি অ্যান্ড সিকিউরিটি, সাধারণ মানুষের যে নিরাপত্তা যে ব্যাপারটা ছিল, সেগুলো তো উড়ে গেছিল। আজকে দেখুন একই পুলিশ, আপনারা যে বলছেন পুলিশের ক্রেডিট একমাত্র হচ্ছে পলিসি অফ গভর্নমেন্ট। গভর্নমেন্ট যে পলিসিটা দিচ্ছে তার জন্য আজকে নড়েচড়ে বসেছে সেই একই পুলিশ। আপনি দেখুন দিনের পর দিন যেভাবে আপনি আজকে বলছেন যে সুশান্ত বাবু যে গুলশান কলোনিতে সেপ্টেম্বর 2025-এ যে মারাত্মক ঘটনা ঘটেছিল, আপনাদের কি মনে আছে সে ঘটনা? মিনি ফিরোজকে যখন অ্যারেস্ট করে, কখন অ্যারেস্ট করেছিল? সে যখন বললো যে আমাদেরকে ভোটে ইউজ করা হচ্ছে, দিল্লি থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে এসেছে। আমি বলছি যে পুলিশ একেবারে কার্যত হাত গুটিয়ে বসেছিল, আপনি ঠিকই বলেছেন, সেই পুলিশই রয়েছে এবং একেবারে সরকারের সদিচ্ছা সেই পুলিশ আজকে বুক চিতিয়ে লাঠি উঁচিয়ে দুষ্কৃতীদের শাসন করছে। এই সব্যসাচী, আপনি কল্পনা করতে পারেন, এই সব্যসাচী দত্তর লকার ফ্ল্যাটে 3.5 কেজি সোনার হদিশ পাওয়া গিয়েছে। ফ্ল্যাটে আজকে তল্লাশি চালিয়েছে পুলিশ এবং সেখানে শুধু তাই নয়, সোনার, আমি বলছি সোনা কেনার আরো রসিদ পাওয়া গিয়েছে। ফলে পুলিশ এইখানে একটা সম্ভাবনা দেখছে যে সোনা এই পরিমাণে পাওয়া গেছে, রসিদ পাওয়া গেছে, আরো সোনা পাওয়া যেতে পারে। আমি বলছি বিশ্বনাথ দা, আমি বলছি সোনার বাংলা, তার মানে তো তৃণমূল কংগ্রেস তো তৈরি করার চেষ্টা করছিল। এই ধরুন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে তাল সোনা পাওয়া গিয়েছে, মদন মিত্র নাকি সোনার বাটের বিনিময়ে চাকরি দিয়েছেন, আর আজকে লকারে গিয়ে একেবারে 3.5 কেজি সোনার পাওয়া গিয়েছে। আমি বলছি সোনার বাংলা এইভাবে তৃণমূল তৈরি করার চেষ্টা করছিল, তার মানে বিশ্বনাথ দা এখন এগুলোকে যুক্ত করে, এই লুটগুলোকে যুক্ত করলে এখন বুঝতে পারি কর্ণাটক কেন এই 15 বছরে এগিয়ে গেছে, পশ্চিমবাংলা কেন 15 বছর পিছিয়ে গেছিল, কেন দক্ষিণ ভারতবর্ষের তামিলনাড়ু এগিয়ে গেছে, পশ্চিমবাংলা 15 বছর পিছিয়ে গেছে। তার কারণ সরকারি ট্যাক্স পেয়ারের টাকা যেগুলো দিয়ে ডেভেলপমেন্ট হবে, সেগুলো তৃণমূল কংগ্রেসের নেতারা ভাগ বাটোয়া করে নিয়েছে। তার জন্য গরিব মানুষ বঞ্চিত হয়েছে আবাস যোজনার থেকে, 100 দিনের কাজ থেকে। শহরের সব্যসাচীরা বঞ্চিত করেছে গরিব মানুষদের আবাস যোজনার থেকে, সমস্ত ধরনের মানে বিল্ডিং থেকে টাকা তুলেছে প্রমোটারদের থেকে। ফলে বিল্ডিং এর খরচা বেড়েছে, ফ্ল্যাটের খরচা বেড়েছে, সেই টাকা আমাদের সাধারণ মানুষকে দিতে হয়েছে না।
না হলে তো সাধারণ মানুষের পার্চেজিং পাওয়ার আরো বেশি হতো, আরো মানুষ জিনিস কিনতো, আরো জিনিস কিনলে আরো মানে বাজার আরো বেশি গতিশীল হতো, আরো উৎপাদন হতো, আরো ইন্ডাস্ট্রি হতে পারতো, অর্থনীতি ঘুরে যেত। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই সিস্টেমেটিক যে তোলাবাজিটা, সেটা কিন্তু পশ্চিমবাংলাকে 15 বছর আর্থিক দিক থেকে পিছিয়ে দিয়েছে এবং সেই কারণে রাজ্যের অধিকাংশ রাজ্যগুলোর থেকে আমরা কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে গেছি। ফলে তৃণমূলের এই সিস্টেমেটিক দুর্নীতি কেবলমাত্র একটা সাধারণভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এতদিন বলছিলাম, আমি তো মনে করি যে এই সিস্টেমেটিক দুর্নীতি একটা রাজ্যকে কয়েকটা দশক পিছিয়ে দিয়েছে এবং কয়েকটা শতাব্দী কয়েকটা প্রজন্ম অন্যান্য রাজ্যগুলোর থেকে পিছিয়ে দিয়েছে এই পশ্চিমবঙ্গকে। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, কিন্তু আমি বলছি যদি তোলাবাজি শিল্প, কাটমানি শিল্প বলা যায়, সব রাজ্যকে পেছনে ফেলে বাংলা এগিয়ে গেছে এই গত 15 বছরে, যেইখানে নিঃসন্দেহে বড় দায়িত্ব হচ্ছে শুভেন্দু অধিকারী সরকারের পুরনো গৌরবকে আবারও ফিরিয়ে নিয়ে আসা। আলোচনার জন্য খুব সামান্য সময় পাবো। সায়ন্তন বসু। দেখুন, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে সুশান্ত ঘোষ গ্রেপ্তার হলেন, ইনি কিন্তু তৃণমূলের থেকে নিজের দূরত্ব বাড়িয়েছিলেন এবং প্রকাশ্যে তৃণমূলের বিরোধিতা করছিলেন এবং বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। অনেকের ধারণা ছিল এই ধরনের যে দুর্নীতির অভিযোগ ওনার বিরুদ্ধে আছে, তোলাবাজির অভিযোগ আছে, অত্যাচারের অভিযোগ আছে, যাতে নতুন বিজেপি সরকার ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়। কিন্তু সেই ধারণাটা ভুল। পুলিশ কিন্তু তাকে সেই পুরী থেকে ধরে নিয়ে এসছে, তৃণমূল থেকে দূরত্ব করার পরেও। কারণ পাপ যখন করেছেন তখন আপনি তৃণমূলে থাকুন না থাকুন, এর দায় আপনাকে নিতে হবে। একেবারে আমি বলছি, আজকে যখন সব্যসাচী দত্তর মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ পর্যন্ত কোর্টে উঠছে, অর্ণবদা এইটা বলছেন সরকারি আইনজীবী যে প্রভাবশালীর সংজ্ঞাটাই কার্যত বদলে গেছিল এই রাজ্যে, এক্সট্রাঅর্ডিনারি ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন এই সব্যসাচী দত্ত, বলছেন সরকারি আইনজীবী। এই যে আজকে এই যে অনুষ্ঠানটা আমরা আছি, এর মধ্যে যে 30-70-এর প্রসঙ্গটা এলো, সম্ভবত বিশ্বনাথদা বললেন 30-70, তাহলে আপনি বললেন যে লকার থেকে পাওয়া গেছে কত 3.5 কেজি সোনা, তাহলে ওটা হচ্ছে 30টা হচ্ছে 3.5 কেজি। তার মানে ওটা যদি 100 হয় তাহলে ওটা আরো 3.5 গুণ বাড়বে। এটা হচ্ছে একটা মানুষের অ্যাম্বিশন, এটা হচ্ছে একটা মানুষের চাহিদা। তো এই চাহিদা নিয়ে যদি সে কেউ রাজনীতি করতে আসে এবং রাজনীতিটাকে যদি সে এই দিকে নিয়ে যায়, তাহলে তার চেহারা কিরকম হবে? এই অ্যাম্বিশনটা একেবারে জল বাতাস দিয়ে গেছে দল, এবং তাতে প্রশাসন কার্যত হাত গুটিয়ে বসেছিল। প্রদীপ চট্টোপাধ্যায়, একটা রাজনীতিবিদের কত টাকা লাগে, কিসের জন্য লাগে? মানে নিজের মঙ্গল করবেন না জনসাধারণের মঙ্গল করবেন, এইটা তো বড় প্রশ্ন। আমরা তৃণমূল কংগ্রেসে একের পর এক নেতা মন্ত্রী তাদের দেখছি যে নিজেদের মঙ্গল সাধন, একেবারে জনগণের মঙ্গল করব বলে ক্ষমতায় আসার পর শুধু নিজেদের মঙ্গল করে গিয়েছেন। এরকম নিজেদের মঙ্গল করে গিয়েছেন, প্রতারণা করেছেন এখনো পর্যন্ত 4 জন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, যারা এই মুহূর্তে তাদের ঠাঁই মার্জনা করবে রাজ্যের মন্ত্রী, তাদের ঠাঁই একেবারে শ্রীঘরে হয়েছে। আমি একটা আলোচনা শেষ করব 7টার সময়, এই নিয়ে আরো বিস্তারিত আপনাদের জন্য নিয়ে আসছি। চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।